দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমেরিকার ম্যানহাটন, নিউ ইয়র্কের ম্যানহাটন, আমেরিকান ম্যানহাটন খুবই পপুলার সেই জায়গার একটি স্টুডিওতে আমরা পেয়েছি আপনাদের সবার প্রিয় এবং যারা আমরা সাংস্কৃতিক অঙ্গনে জড়িত তাদেরও খুব প্রিয় মুখ। এখন অবশ্য প্রবাসের অনেক মানুষের আস্থা আমি দেখি যা দূর থেকে। শামীম শাহেদ আজকে আমার সঙ্গে আছে, আমরা আলাপ করব শামীম শাহেদের সাথে। শামীম সাহেব, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে রিকল। এখন দর্শক আপনারা অনেকে আপনি বলেন, কিন্তু আমি আসলে তুমি বলি, ছোট ভাই। সো আপনাদের কাছে অনুমতি নিয়ে নিলাম, তুমি বলি। শামীম, তুমি যে মঞ্চে নাটকের জায়গায় ছিলে, তোমার এখন এমন একটা ব্যক্তিত্বের জায়গায় তুমি চলে গেছো, আরও বেশি দেশে বিদেশে এসে বা বিদেশের অনেক কাজ করাতে। নাকি আমারই বয়স বেড়ে গেছে সেজন্য জানি না, মনে হচ্ছে তুমি অনেক বড় হয়ে গেছো। সো আমি একটু তোমার পেছনে নিতে চাই, তোমার কিশোরবেলা নিতে চাই আমি। তুমি একটুখানি বলো না যে কিশোর, তুমি প্রথম কবে তুমি সাইকেল তোমাকে কে চালানো শিখিয়েছিল? আমার সাইকেল চালানো নিয়ে একটা খুব বড় অভিজ্ঞতা আছে। তখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করি। 10-11 মাস কোনো বেতন পাইতাম না। পাওয়ার পরে একদিন হঠাৎ করে জানলাম যে আমাদের পুরো 12 মাসের বেতন দেওয়া হবে, এবং সেটা প্রায় 14-15 হাজার টাকার মতো। এটা 91-92 দিকের ঘটনা। প্রচুর টাকা। এখন আমি এই 12-14 হাজার টাকা কি করব নিয়ে বাসায় গেলাম। তখন ভাবলাম একটা রেসিং সাইকেল কিনি। আমি কিন্তু সাইকেল চালাতে পারি না, রেসিং সাইকেল কিনবো। তখন বিশ্বসাহিত্য কেন্দ্রে একজন একটা রেসিং সাইকেল নিয়ে আসতো রং করা। তা আমি ভাবলাম যে তাকে জিজ্ঞেস করি কোথায় পাওয়া যাবে। তো তিনি বললেন যে আপনি কিনবেন, আপনি কিনলে আমি এটা বিক্রি করতে পারি। তা আমি সঙ্গে সঙ্গে ভাবলাম ঠিক আছে, আমার কাছে 14-15 হাজার টাকা আছে, তা আমি তো 2,500 টাকা দিয়ে 3,000 টাকা দিয়ে সাইকেলটা কিনে ফেলতে পারি। তা আমি বললাম হ্যাঁ বলেন কত দেবেন। বলে আপনি নিলে 500 টাকা। সঙ্গে সঙ্গে 500 টাকা দিলাম, এবং সেই সাইকেল নিয়ে বাংলা মোটর থেকে আমি হাঁটতে 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 বাসায় গেলাম। যে প্রথম ঈদের কথা কি মনে আছে, যে মানে যে ঈদে তুমি কোনো কিছু গিফট দিয়েছো বাবা মাকে, বা তুমি অনেক বাবা মার ভক্ত ছেলে আমি জানি, তো তুমি প্রথম কবে উপার্জন করে দিতে পেরেছিলে সেই সালটা মনে আছে? আমার আবার একটা প্রেস ছিল, তো হঠাৎ করে এটা একদিন পুড়ে গিয়েছিল। তো তখন আমরা ধরেন 9, 10, 11-এ পড়ি। তখন পুড়ে যাওয়ার পর আমাদের খুব বাজে অবস্থার মধ্যে আমরা পড়লাম, কারণ আব্বা তো ওই প্রেসটাই চালাতে পারতেন। তখন আমাদের মনে হলো যে আব্বা মানে আমাদেরকে বাসায় টাকা দিতে হবে। তো তখন পর্যন্ত আমরা আর্ন করে দেওয়া শুরু করলাম। তখন পর্যন্ত ঈদটা আনন্দের, কিন্তু ঈদটা দুইটা রকম আছে, একটা হচ্ছে আনন্দের ঈদ, একটা হচ্ছে যন্ত্রণার ঈদ। একটা পর্যায়ে আমি যে প্রথম আলো শেষ করে বাংলা ভিশনে জয়েন করলাম, তখন ঈদ মানে হচ্ছে 5 দিন ব্যাপী অনুষ্ঠান, 7 দিন ব্যাপী অনুষ্ঠান, যন্ত্রণার ঈদ। তখন আমি যখন শুরু করেছিলাম 91-এ কাজ করা, তখন আমি বাবা মাকে কাপড় কিনে দিয়েছিলাম। ভীষণ নিশ্চয়ই আনন্দের ছিল, সাংঘাতিক ব্যাপার না? আচ্ছা ফাইন, তাহলে আমরা যেহেতু চলে এলো আমাদের পেশার কথা, বিশ্ব সাহিত্যের কথা একটুখানি না শুনলে কেমন লাগে আসলে? তো ওইখানে ধরো টাকা ছাড়া কাজ করতে কিরকম লাগতো, কতক্ষণ আনন্দ নিয়ে কাজ করতে? আমি তখন দেখেছি সাংঘাতিক আনন্দ নিয়ে কাজ, একটু যদি বলো। সেটা হলো যে তখন আমি বিজ্ঞান কলেজে পড়ি, আমাদের বিজ্ঞান কলেজে ফার্স্ট ইয়ারে। তখন আমরা বিজ্ঞান কলেজে বসে আছি, সরকারি কলেজ। আমাদের সাইদ স্যার বলতেন যে সরকারি কলেজের স্টুডেন্টরা অ্যাক্টিভ হয় আর বেসরকারি কলেজের টিচাররা অ্যাক্টিভ হয়। তা আমাদের টিচাররা খুব একটা অ্যাক্টিভ ছিলেন না, আমরা বসে আছি ক্লাস করার জন্য। হঠাৎ করে একটা প্লেন উড়ে এসে কোত্থেকে এসে হলুদ কাগজ আমার গায়ে লাগলো। আমি খুলে দেখলাম যে ওর মধ্যে লেখা বই পড়লে পুরস্কার, বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমি তো বই পড়ার জন্য তখন তো বই খুঁজি, তাহলে বই পড়বো, তারও আবার 1,000 টাকার বই পুরস্কার। তখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেলাম। এর মধ্যে গিয়ে আবার আমরা পুরস্কারও পেলাম, 10 জনের মধ্যে আমরা সেরা 10 জনের মধ্যে ছিলাম। তখন পুরস্কার পাওয়ার পরে ওই যে আমাদের বাসার সেই সিচুয়েশনটা তৈরি হলো যে আমাকে এখন আর্ন করতে হবে। আমার আম্মা ডেকে বললেন যে 4,000 টাকা করে তোমাকে প্রতি মাসে দিতে হবে, তা নাহলে আমরা বাসা ভাড়া দিতে পারবো না। তখন কেন্দ্রের ছাদে বসে আছি, গোলাম মর্তুজা, তারপরে আমাদের বিপ্লব মুস্তাফিজ ভাই, ওনারা সহ। হঠাৎ বিপ্লব ভাই এসে বললেন তিনি তার কাজটা করতে চান না। তা আমি শুনলাম যে বিপ্লব ভাই কাজটা করতে চান না, তো কি কাজ করবেন না আমি জানি না। তো উনি মর্তুজা ভাই বললেন কেন করবে না তুমি? ওনারা বন্ধু, আমাদের 1 বছর সিনিয়র। তা আমরা বললাম আমি করবো না, আমি স্যারকে জানিয়ে যে এসেছি যে আমি কাজটা করবো না। আমি ওখান থেকে নেমে গিয়ে সরাসরি স্যারকে বললাম, স্যার বিপ্লব ভাই যে কাজটা করতে চায় না ওইটা আমি করতে চাচ্ছি। স্যার বললেন তুমি পারবা? আমি কিন্তু জানি না কি কাজ। বলে যে তুমি পারবা, বসো। তুমি সজনবাদিয়া ঘাট পড়েছো? জি স্যার পড়েছি। ও হেনরিটা পড়েছো? পড়েছি। তুমি কৃষ্ণচন্দ্রের গাদ্দার পড়েছো? জি স্যার পড়েছি। কারণ আমি তো পুরস্কার পেয়েছি। স্যার বললেন হ্যাঁ ওই পারবে। তখন আমি চাকরি করা শুরু করলাম। আমার 1200 টাকা বেতন, বিপ্লব ভাই পেতেন 800 টাকা, আমাকে 1200 টাকা দেওয়া হলো, কারণ আমি স্যারের ধারণা যে আমি একটু ভালো পারবো। বিপ্লব ভাই কিন্তু অনেক সুন্দর কথা বলেন, আমার চেয়ে অনেক যোগ্য। তো তারপরে কাজ শুরু হলো, 1 মাস 2 মাস 3 মাস যায়, বেতন পাই না। 12 মাস পরে যে একসাথে বেতন
সেই কাজটা কি ছিল? কাজটা ছিল যারা সারা বাংলাদেশে বই পড়া কর্মসূচির যে প্রশ্নগুলো তৈরি করা, পরীক্ষা নেওয়া, পুরস্কার সিলেকশন করা এবং পুরস্কারগুলো পাঠানো। সবই তো বই, সবই হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ছিল। তখনই আমি বিচিত্রায় যাওয়া আসা করতে 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 আমার মনে একটা জায়গা তৈরি হলো যে আসলে সাংবাদিকতা করা যেতে পারে। ভেরি গুড। তার মানে হচ্ছে কি সাংবাদিকতা কেন্দ্র থেকে শুরু। কেন্দ্রে যে মানে সমস্ত ভালো ভালো মানে প্রতিষ্ঠিত এবং জ্ঞানী গুণীদের সঙ্গে দেখা হতো, সেটা তোমার কাছে কেমন লাগে? মানে পরবর্তী এখন এসে ভাবো আপনার সাথে আমার দেখা হয়েছিল, মানে জ্ঞানী গুণীদের সাথে দেখা, এটা আমি একমত যে এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তখন কেন্দ্রে এই কাজ করতে করতে সবার সাথে দেখা হয়। তখন স্যার একটা প্রোগ্রাম করেন চারুপাঠ, আবার সবাই আসছে, আমাদের নিজেদেরকে ভিআইপি মনে হচ্ছে। তখন করতে করতে একটা সময় আমাদের ওই বিচিত্রায় যেতে তখন তো বিচিত্রা আমরা মুখস্থ করতাম। সাইদুজ্জামান রওশন ভাই তখন ইয়েতে কাজ করতেন, ভোরের কাগজে। তিনি হঠাৎ একদিন আমাকে বললেন, তুমি এটা একটু অনুবাদ করে দাও। একটা বিদেশি পত্রিকা মজেস কিভাবে নদী পার হয়েছিলেন সেটার একটা ব্যাখ্যা একটা ইংরেজি পত্রিকা ছাপা হয়েছিল, সেটা অনুবাদ করতে হবে। তো সেইটা অনুবাদ করলাম, পরের সপ্তাহে ছাপা হয়ে গেল। আমি দেখলাম যে আরে শামীম শাহেদ নামটা ওখানে ছাপা হওয়া, ভিন্ন রকমের একটা উত্তেজনা ফিল করলাম। দেখেই তো অন্যরকম একদম। ওই পত্রিকা নিয়ে তো আমি হেঁটেছি অনেকদিন, কি কেউ জিজ্ঞেস করলে বলি যে এই লেখা ছাপা হয়েছে। তারপর একদিন দেখলাম যে কেউ এফডিসিতে কাজ করতে চায় না, তখন আমি বললাম যে আমি এফডিসিতে কাজ করব। তখন আমরা এফডিসি কাজ শুরু করলাম। সেখান থেকে আস্তে আস্তে মেলার কাভার স্টোরি করা, লাশের চা, ভিক্ষাবৃত্তিতে বাচ্চা ভাড়া, গরু কিভাবে মহিষ হয়, তারপরে ঢাকার কোন কোন যে মিষ্টিগুলো বিক্রি হয় সেগুলো আসলেই টাঙ্গাইলে চমচম কিনা, কুমিল্লার রসমালাই কিনা, এগুলো ছাপা হলো আর কি। এগুলো নিয়েই পরে রোমাঞ্চকর একটা লাইফ শুরু হলো। তোমার কি মনে হয় যে তোমার যে এই যে তুমি এত আইনের ব্যবসার সাথে খানিকটা জড়াচ্ছ, মানুষকে পরামর্শ দিচ্ছ, তাই না, প্রফেশনালি এবং এমনিতেও দাও, তাই আমি যে এই যে সমস্ত সাহস এবং এই যে তোমার জ্ঞান এগুলো সম্পর্কে জানা, এইটা সাহসকে মনে হয় তোমার যে তোমার কিশোর থেকে যুবকে উত্তীর্ণ হওয়ার সময় তুমি যাদের সাথে কাটিয়েছো তাদের কাছ থেকে পাওয়া? নিঃসন্দেহে, কারণ আমাদের তো আসলে ছোটবেলা থেকে আমরা খুব ভয়ের মধ্যে বড় হই। তারপরে যখন আমি দেখলাম যে আমার আশেপাশে, আমাদের বাসায় একজন এসেছিলেন আমার আব্বা সাথে দেখা করতে, তখন আমি ক্লাস 3 বা 4-এ পড়ি। আমার মনে আছে তখন আমি আব্বা বললেন যে উনি সাংবাদিক, পুলিশও নাকি তাকে খুব একটা গুরুত্ব দিয়ে কথা বলে। তখন থেকে আমার কাছে মনে হতো সাংবাদিকতা একটা পাওয়ারের জায়গা। তারপরে যখন আমার লেখাটা ছাপা হলো তখন ফিল করতে শুরু করলাম। তারপরে তো আমি দেখলাম যে আসলে এটা সত্যি সত্যিই তাই, মানে সাংবাদিকতা একটা মানুষের ভেতরের যুক্তিকে তুলে ধরে, সত্যের প্রতি আগ্রহী করে তোলে, অ্যাট দ্য সেম টাইম খুব শক্তিশালী করে তোলে। যদি আপনি সত্যি সত্যি সাংবাদিকতা করেন তাহলে আপনার ভেতরে আপনি ভিন্ন রকম একটা সাহস পাবেন এবং সেইটা আপনার জীবনকে পাল্টে দেবে। আমরা একটু যদি যাই, তুমি মঞ্চ নাটকের সঙ্গে অনেক বেশি জড়িত ছিল, তোমার অন্যান্য পরিচয় ওই জায়গাটাকে একদম ঢেকে দিয়েছে, প্রায় ঢেকে দেয় কখনো কখনো। মঞ্চ নাটকের কথা বলে বাংলাদেশের প্রধানতম নাট্য দলের সঙ্গে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি রক্তকরবী করতাম, অপি করতেন নন্দিনী, আমি করতাম কিশোর। তখন আমি একদমই ছিলাম। তো মঞ্চ তো ভিন্ন রকম, যখন সামনে বসে থাকে মানে 150 দর্শক, তখন তাদের সঙ্গে যে যোগাযোগটা হয় সেটা টেলিভিশন নাটক বা অন্য জায়গায় পাওয়া যায় না, এবং সেটা খুবই আনন্দের একটা অভিজ্ঞতা। আমাদের সাথে ছিলেন জামান ভাই। তো জামান ভাই খুব একটা নাটকের শুটিংয়ে রিহার্সালের মধ্যে বড় একটা তলোয়ার নিয়ে তাকে ফাইট করতে হতো। তো এত ভারী যে 2 হাতে ধরে রাখা যায় না। তো শো হচ্ছে, হঠাৎ করে আমরা দেখি যে জামান ভাই এক হাতে তলোয়ার চালাচ্ছে, আরেক হাত তার পেটের দিকে চাপানো, আবার বাঁ হাত দিয়ে তলোয়ার ধরে আবার ডান হাত দিয়ে পেট চেপে ধরছে। তো আমরা ভাবলাম কী ব্যাপার, উনি ব্যথা পেয়েছে নাকি? তারপর বের হওয়ার পর বললাম, জামান ভাই কী হয়েছে তোমার? বলে আর বলিস না, পায়জামার সুতা ছিঁড়ে গেছে। এখন পায়জামার সুতা কিন্তু ছিঁড়ে যাবে, আপনাকে সেটা ম্যানেজ করে আসতে হবে মঞ্চের মধ্যে। যে তোমার কি এখন মনে হয় না যে তোমার এই জায়গাগুলোতে তুমি এত বড় বড় সমস্ত কিংবদন্তি তুল্য এবং কিংবদন্তির মতোই তারা, আতাউর রহমান, আলী জাকের, আসাদুজ্জামান নূর, সারা জাকের, তাই না, ডক্টর এনামুল হক, লাকিন, মানে এই সমস্ত জায়ান্টদের সঙ্গে কাজ করে তোমার, তো তার যদি 2-1টি তুমি যদি উদাহরণ দাও। মানে আমি কিন্তু একটু লাকি, কারণ আমি যেমন নাগরিক নাট্য সম্প্রদায়ে এনাদেরকে পেয়েছি, অ্যাট দ্য সেম টাইম আমি প্রথম চাকরি করেছি আব্দুল্লাহ আবু সাইদ স্যারের আন্ডারে। তারপর আমি দ্বিতীয় চাকরি করেছি মতিউর রহমান, আনিসুল হক ওনার সাথে, ভোরের কাগজ, সেখান থেকে প্রথম আলোর পরে আমি যখন বাংলা ভিশনে আসলাম তখন আমার বস ছিলেন মুস্তাফিজুর রহমান, যিনি এইসব দিন রাত্রি প্রযোজক ছিলেন। তারপর সেখান থেকে আমি যখন ইটিভিতে গেলাম তখন আমি পেলাম আতিকুল হক চৌধুরী। চিন্তাই করা যায় না। আতিকুল হক চৌধুরী থেকে আমি আবার বাংলা ভিশনে গেলাম, বাংলা ভিশন থেকে তখন তো আমি তারপরে চলে এলাম আমেরিকাতে। তো
এই যে নূর ভাই, আতাউর রহমান বা আলী জাকের বা যে নামগুলো আপনি বললেন, তাদের সঙ্গে বসে থেকেই আমাদের যা পরিবর্তন আমরা অনুভব করেছি, সেটা তো আসলে বলে বোঝানো খুবই কঠিন। প্রচণ্ড রকম রসিক, প্রচণ্ড রকমের সিনসিয়ার, প্রচণ্ড রকমের চিন্তা করে কাজ করা মানুষ। আমরা একদিন দেখলাম যে নূর ভাই মঞ্চে ঢুকবেন, তার আগে উনি স্ক্রিপ্ট পড়ছেন। নুরুলদিনের সারা জীবনে আমরা লাল কোরাস করতাম, তো উনি একবারেই মঞ্চে ঢুকছেন, আবার মুখস্থ করছেন। উনি করতেন আব্বাস চরিত্রটা, আর নুরুলদিন করতেন আলী জাকের। তখন আমি জিজ্ঞেস করলাম যে নূর ভাই, আপনি আজকে 25তম শো হচ্ছে, আপনি তারপরে কেন এটা মুখস্থ করছেন? কারণ আপনার তো মুখস্থই। বলে, দেখো, কেউ যদি মঞ্চে ঢোকার আগে তার ভেতরে একটু কলিজা চিপ না দিবে, তাহলে সে কোনো আর্টিস্টই না। ফলে তুমি যদি সেটা ফিল করো তাহলে সবচেয়ে ভালো। এবং উনি এই পরিমাণ, উনি এতটা সুন্দর করে উনি পারফর্ম করতেন, এটা একটা অসাধারণ ব্যাপার। আর আলী জাকেরকে যারা সামনে থেকে দেখেছে তারাই তো মুগ্ধ, আর আমরা তার সঙ্গে কাজ করেছি, ফলে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। সেইগুলোই কি কাজে লেগেছে? যে ধরো যে তুমি যেমন অনেক চেঞ্জ এনেছো টেলিভিশনের অনেক অনুষ্ঠানে, অনেক রকম অনুষ্ঠানে, এমনকি উপস্থাপনা এবং তোমার পরিকল্পনা যে অনুষ্ঠানগুলো হয়েছে, সেগুলোর পেছনে কি মানে তোমার এই শিক্ষাগুলো? নিঃসন্দেহে। ধরেন, আমি যখন মঞ্চে কাজ করেছি, আমি যখন সাংবাদিকতা করেছি, আমি যখন অন্যান্য কাজগুলো করেছি, বই পড়েছি, তখনই তো আমাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। তারপর যখন টেলিভিশনের দায়িত্ব পেলাম, তখন যেই বিষয়গুলো আমরা আগে কাজ করেছি সেগুলোরই প্রতিফলন আমরা সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানে তোমার কমিটমেন্ট বা কিছু একটা চেঞ্জ করার জায়গা ছিল। আমরা যখন ওপি করিমকে নিয়ে আমার আমি করি, তখন আমার আমি নামে একটা কলাম ছাপা হতো ভোরের কাগজে, সেই 95 এর দিকে। তখন সেই জায়গায় একজন মানুষকে বিভিন্ন রকম প্রশ্ন করা হতো, এবং সিলেক্টিভ কিছু প্রশ্ন। তো আমরা দেখলাম এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা ভিন্নভাবে মানুষের কাছ থেকে আনতে পারি, সেটা ইন্টারেস্টিং হয়, সেটা আমার আমি। নিউ ইয়র্কের ইয়ংকার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। তারপরে আমরা যখন বিপাশা যখন ইন্টারভিউ করলেন বিপাশার অতিথিতে বিশিষ্ট জনদের, তখন সেটা আলোচিত হলো। আফসানা মিমি যখন মনের কথা করলেন, পর্দার আড়ালে ক্রিমিনাল বসে থাকবে, তার সাথে কথা হবে, এটা হলো। তারপর আমরা দেখলাম যে মানুষের সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিতে হলে আমরা প্রথম আলোতে নকশা পাতা একটা কলাম ছিল যে একদম তার নিজের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য লোক পাওয়া যেত না। তখন সেটা আমরা করলাম সারা জাকির এবং মেহতাব খানম রাত্রে 11টার দিকে আমি এখন কি করব নাম করে। এবং আমরা দেখলাম যে যেই চিঠিগুলো আসে তার সবার শেষে লাইনটা থাকে, আমি এখন কি করব। তো এক্স্যাক্টলি, তখন কিন্তু তার মানে একটা সমাধান দরকার। এই সমাধানগুলো দেওয়ার কোনো মানুষ ছিল না, সাহস দেওয়ার কোনো মানুষ ছিল না। এখন সেটা হলো আমি এখন কি করব অনুষ্ঠান, যেটা সারা জাকির মেহতাব খানম করেন। নাটকের ক্ষেত্রে আমরা ধরেন এই যে আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, শেষ সিগন্যাল, অয়ের গল্প, ওই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েছি। তুমি যখন ধরো কিছু কিছু গোষ্ঠীগত মানুষকে হয়তো তুমি সহযোগিতা করছো যে এখানে থাকার জন্যই, কিন্তু তোমার কি মনে হয় যে কখনো তুমি গ্যাপে গ্যাপে তুমি যাও দেশে? আমি দেখি দেশে যে তুমি ওই রকম কিছু একটা ম্যাসিভ অনেক বেশি মানুষকে ওই রকম চিন্তায় নক করা যায় এমন কিছু করতে ইচ্ছা হয় না তোমার? দেখেন আমি আসলে খুবই সুন্দর লাইফ লিড করেছি, এবং আমি সবসময় আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। যে কাজগুলো আমি করেছি সবগুলোতে আমি আনন্দ পেয়েছি। ফলে এটা যেমন আমি সত্য, আবার পাশাপাশি এটাও সত্য যে আমি আসলে তেমন কিছুই করি নাই। আমাদের চাইতে বহু মেধাবী মানুষ জন্মগ্রহণ করে মরে গেছে, তাদের কেউ মনেও রাখে না। ফলে আমার জায়গা থেকে আমি যেটা মনে করি যে আমাদের দেশের মানুষের জন্য কাজ করা, এখানে বসেও তাদের জন্য কাজ করা, সব কিছুর মধ্যে আমি একটা যখন যেটাতে আনন্দ পাই সেটাই করেছি। তো টেলিভিশনটা করতে করতে আমি আসলে একটুখানি বোর্ডই হয়ে গেছিলাম। আবার বাংলাদেশ ছেড়ে যখন ইটিভিতে যাই তখন আমার প্রথম সন্তানের জন্ম হয়। আবার যখন ইটিভি থেকে আমি এডিবিতে যাই তখন আমার দ্বিতীয় সন্তান জন্ম হয়।
আবার এডিবি থেকে যখন 21 টিভিতে বাংলা ভিশনে আবার গেছি, তখন তৃতীয় সন্তানের জন্ম হয়েছিল, সেজন্য সরাসরি তখন দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। তার মানে তোমার অনুষ্ঠানের পক্ষান্তরে তুমি বলতে চাও যে তুমি যে অনুষ্ঠান মানে অনুষ্ঠানগুলো করতে পরিকল্পনা থেকে শুরু করে সব এক্সিকিউট করা পর্যন্ত সেটি তুমি আসলে সন্তান তুল্যই হতো সমস্ত অনুষ্ঠানগুলো? বলা যেতে পারে, নিঃসন্দেহে। ভেরি গুড। আমার কাছে মনে হচ্ছে আমার অনেকটা উত্তর পেয়েছি। আমাকে একটু জানতে চাই, তোমাকে আমি দেখেছি আমাদের মিডিয়ার যারা একেবারে আমি বলি মালিক পক্ষের মানুষরা বা সিইওরা, সবার সঙ্গে তোমার ভালো সঙ্গে, সবাই তুমি সবারই স্নেহের পাত্র ছিলে। সেইটা কি করে সম্ভব? এবং তোমার আমি যদি মনে করি যে 21 টিভির কর্ণধারী হোক বা চ্যানেলের কর্ণধার হোক বা এনটিভির হোক বা এটিএনের হোক, সবাই কেন তোমাকে এত পেয়েছো? আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটা এক্সপেরিয়েন্স বলতে পারি। ভোরের কাগজ যখন একটা সময় ভেঙে গেল, দুইটা পার্ট আলাদা হয়ে যাবে, তখন আমাকে আমাদের মতিউর রহমান সম্পাদক বললেন, তুমি কি আমাদের সাথে আসবা? আমাদের বন্ধু বান্ধবরা সবাই দুই ভাগ হয়ে গেল, একদম চোখের সামনে দুই ভাগ হয়ে গেল। আমাদের খুবই মন খারাপ হলো, কারণ তখন আমরা ছোট এবং আমরা যারা প্রথম আলোর সঙ্গে যাচ্ছে না তারাও আমাদের বন্ধু, যারা যাচ্ছে তারাও আমাদের বন্ধু। তখন আমরা সিদ্ধান্তটা কিভাবে নিব? তখন আমরা ঠিক করলাম কয়েকজন বন্ধু মিলে যে দেখো, যারা আমাদের প্রফেশনাল, যারা আমাদের ক্ষেত্রে অগ্রজ, তাদের সঙ্গেই আমরা থাকতে চাই। সঙ্গে সঙ্গে আমরা আমাদের সিদ্ধান্তটা নিলাম। তো এই ক্ষেত্রে আমি দেখেছি যে ধরেন বিভিন্ন চ্যানেলে যারা কর্ণধার বা আমাদের যারা ওই পদবিতে আছেন, যারা আমাদের অগ্রজ, তাদের সাথে আমার ভালো সম্পর্ক হবে, কিন্তু মালিক পক্ষের সঙ্গে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কারণ আপনি দেখেছেন যে বাংলাদেশে প্রত্যেকটা চ্যানেলের পারমিশনে, বেশিরভাগ চ্যানেলের পারমিশনেই রাজনৈতিক ক্যাটাগরিতে হয়েছে। ফলে সেই জায়গা থেকে তাদের সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক হওয়ার কোনো কারণ নাই। যারা আমাদের অগ্রজ, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। মানে তুমি অভিনয়টা কেন করছো না? তুমি যাও অন্যান্য কাজে দেশে। এটা খুব ইন্টারেস্টিং। আমি যখন প্রথম অভিনয় করতে শুরু করলাম, মোস্তফা সরোয়ার ফারুকীর আপনার অন্তর্গতা অভিনয় করলাম, তারপরে হুমায়ুন স্যারের নাটকগুলোতে অভিনয় করতাম। একটা নাটক করতে গিয়ে আমার একটা মেয়ের হাত ধরে রোমান্টিক ডায়লগ দিতে হইল। তো আমি হাত ধরে রোমান্টিক ডায়লগ দেওয়ার পরে 5-7 দিন আমি তো ওই মেয়ের কথাই ভাবলাম, এবং তারপরে আমি ওই মেয়েকে ফোন করলাম কেমন আছো জানতে, দেখলাম যে সে ব্যস্ত। আচ্ছা, হ্যাঁ, এবং নাটক তো শেষ, কারণ তাদের কাছে তো এটা সাধারণ। হ্যাঁ, একদম প্রফেশনালি করেছিস। হ্যাঁ, এবং আমি তো 7-8 দিন ধরে তার কথাই ভাবছি। তখন আমি দেখলাম যে আসলে এই জিনিসটা আমার দ্বারা খুব একটা হবে না, কারণ এইভাবে ইনভলভ হয়ে গেলে হবে না। তখন আমি আস্তে করে পর্দার পেছনে চলে গেলাম। এটা খুবই ভালো, এটা তুমি লার্নিং দিয়ে তুমি এই জায়গাটা এসছো। আমি তুমি অনেক তুমি লেখকও, সেই জায়গাটা যদি যাই আমরা, যে তুমি তোমার প্রথম লেখা বই কোনটি? আমার প্রথম লেখা বই ছিল প্ল্যানচেট ও এডিসন। এটা শিশু কিশোরদের জন্য লেখা। সাইদ স্যারও একটা গল্প সেখান থেকে ছেপেছিলেন তার আসন্ন পত্রিকায়। আর তারপরে চৈতালি জোছনা একা মেয়েটি আমার প্রথম উপন্যাস। তো আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ লেখা এগুলো না, আসলে সময় কাটাতে আমার ভালো লাগে লিখতে, তাই আমি লিখেছি। বইমেলা তোমার তো অনেক, আমার 14টার মতো বই এসেছে, এবং বইমেলা তো দেখে আমি সবাইকে বলি যে আপনার বছরে 1-2টা বাজে বই পড়তে হয়, সেই কোটাতে আপনি আমারটা পড়তে পারেন। ভেরি গুড। লাস্ট বই কোনটা ছিল তোমার, কত সালে? আমার শেষ ছিল সোমনাম্বুলিজম। সোমনাম্বুলিজম মানে হচ্ছে ঘুমের ঘরে হাঁটা। আমার এক মামা ছিলেন, তিনি ঘুমের ঘরে হাঁটতেন। তো উনি একদিন শান্তিনগরে আমাদের বাসায় বেড়াতে এলেন। আমাদের 5তলা বাসা, আমি আর মামা বাসায়। এখন উনি যদি রাতের বেলা হেঁটে বেরিয়ে যান তাহলে তো মুশকিল, উনি তো রাস্তা চেনেন না। তারপর আমি ইন্টারকমে বললাম আমাদের যে দারোয়ান ছিল যে, শোনো, আমার মামা কিন্তু ঘুমের ঘরে হেঁটে বেরিয়ে যায়, তোমরা একটু খেয়াল রেখো, ওনাকে বেরোতে দিও না। রাত্রে 11টার দিকে আমরা দেখলাম যে ঘরে অ্যারোসল নাই। তখন মামা বললো যে আমি নিয়ে আসি। মামা যাচ্ছে, এর মধ্যে দারোয়ান ফোন দিল, স্যার নামেন, ওনারে ধরছি। ওই অনুযায়ী আমার বইটার নাম ছিল সোমনাম্বুলিজম। এই ধরনের এক্সপেরিয়েন্সই আসলে শেয়ার করা, একটু রম্য। তোমার টেলিভিশনের তুমি ম্যাচিউর হয়ে যাওয়ার পরের জায়গার কথাগুলো আমরা এসেছি, অনুষ্ঠান গ্রন্থনা সহ এবং প্ল্যানিংয়ের এবং এক্সিকিউশনের। কিন্তু তুমি মুক্ত খবর যে বাচ্চাদের জায়গাটা গেছে, যে সেই জায়গাটার কথা যদি একটু বলো। সেখানকার ছেলেমেয়েরা এখন অনেকে অনেক জায়গায় আছে এবং খুব বড় বড় জায়গা আছে। প্রথম আলো যখন বের হয় তখন তারা দেখলো যে বিশেষ করে আনিস ভাই সহ সুমনা শারমিন, সাজ্জাদ ভাই, ওনারা দেখলেন যে গোল্লাছুট পাতাটা আমি করতে পারি। তখন আমি এটা শুরু করলাম। এইটা করতে গিয়ে আমার 21 টিভির মুক্ত খবর টিমের সাথেও সংযোগ হয়েছিল, এবং সেইটাতে আমি তাদের সাথে বেশ কিছু কাজ করেছিলাম। তখন আমি ইউনিসেফের মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের জাজ হিসেবেও কাজ করেছিলাম। তো তখন থেকেই আসলে বাচ্চাদের নিয়ে কাজ করতে করতে তাদের জন্য লেখালেখি করা।
আমরা যদি যাই, তোমার বইমেলার শেষ বই কবে তোমার বেরিয়েছে? আমার উড়োজাহাজের উড়ো চিঠি, এটা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমার যে ধরনের বিভিন্ন রম্য যে ঘটনাগুলো আমি আমার আশেপাশে দেখেছি সেগুলো নিয়েই আসলে ঘটনাটা ঘটেছে। যেমন ধরেন আমরা সুইডেন ঘুরতে যাওয়ার পরে দেখলাম যে আমাদের লাগেজগুলো নাই। তো লাগেজ নাই কি ব্যাপার, আমরা যে বললাম, তারা বললো যে আপনার লাগেজ দিতে 2-3 দিন দেরি হবে বলে তারা আমাদের দিকে $3000 বাড়িয়ে দিল। বললো যে এটা আপনাদের ইমার্জেন্সির জন্য আপনারা রাখেন, খরচ করবেন, আপনাদের লাগেজ আমরা কালকেই পৌঁছে দিব। তারপর আমরা ওই টাকাটা নিয়ে বলছিলাম যে আপনি চাইলে লাগেজ আরো 4-5 দিন রাখেন। দর্শক জানতে চাই যে প্রথম প্রেমের চিঠি তুমি কবে, কোন ক্লাসে পেয়েছিলে? তুমি তো ছোটবেলা থেকেই সুন্দর। দেখেন আমার কিন্তু 3 কন্যা আর একটাই মাত্র স্ত্রী। হালকা করে যদি নাম টাম ছাড়া যদি বলা যায়, ক্লাস কোন ক্লাসে পেয়েছিলে প্রথম? আমরা নাম জানতে চাই না। সেটা তো একদম ক্লাস 9-এ পড়তাম, তখন একজনের চিঠি লিখে দিতে হয়েছিল। আচ্ছা। তো চিঠি লিখে দিতে দিতে একদিন আমিও একটা চিঠি পেয়েছিলাম। তখন যেই মেয়েটা চিঠি লিখেছিল তারা আবার টুইন ছিল। আচ্ছা, আর কি হাতের মুশকিল লেখাও ব্যাপার। একই রকম, কিন্তু নিচে কিছু লেখা নাই। তো সেই সন্দেহে ভয় আর কিছু বলা যায় না। ভেরি গুড। শামীম, তুমি কি একটুখানি তোমার এক্সপেরিয়েন্স থেকে একটু বলতে চাও যে আসলে অনেক টেলিভিশন প্রডিউসারও এখন আসে, কিন্তু আমরা ওইরকম ভার্সেটাইল প্রডিউসারও আমাদের চোখে পড়ে না, বা তরুণরা যারা আসে তারা খুবই একদিকে চলা বা একরকম, কিন্তু ওই রকম সব মিলিয়ে যে মিউজিক, সেট, কালার, কস্টিউম, ব্যাকগ্রাউন্ড অথবা লাইট কেমন হচ্ছে, সেই রকমভাবে তোমাদের মতো সে পাওয়া খুব মুশকিল হয় এখন। একটু বলবে যে মানে আসলে কেমন? এইটার কারণটা কি, ধরেন আপনার আসলে আমরা যখন টেলিভিশন তখন তো পরিবর্তিত হচ্ছিল। আনন্দ ধারাতে একটা ইন্টারভিউ করেছিলেন অরুণ চৌধুরী আমার 2010 বা 11-র দিকে বা 6-7-এর দিকে। তখন তিনি জিজ্ঞেস করেছিলেন টেলিভিশনের গতি কোন দিকে। তখন আমি ওনাকে বলেছিলাম যে আসলে টেলিভিশন যদি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করে এগোতে চায় তাহলে টাফ হবে। ফলে তখন থেকে কিন্তু ফিকশন এবং নন ফিকশনকে মেলানোটা নিয়েই আমাদের প্রশ্ন। এখন আগের ফরম্যাটে টেলিভিশনটা চলবে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। এখন হয়তো টেলিভিশনটা হয় নিউজ, নয় রম্য, অথবা একদমই ফিকশন ড্রামাতে যেতে হবে। ফলে সেই জাতীয় যদি ডিজাইন করা হয়, নিঃসন্দেহে অনেক ভালো ছেলেপেলে আছে, ভালো কাজ হচ্ছে। আর আমরা যখন পত্রিকায় কাজ করতাম তখন আমরা দেখতাম যে কম মেধাবী লোকরা টেলিভিশনে আসে। কারণ পত্রিকায় একটা মানুষ টেবিলে বসে লিখে ফেলতে পারে যে মিস্টার রহিম হেঁটে যাচ্ছেন, তিনি যাওয়ার পথে একটা কলার ছিলকা হোঁচট খেয়ে পড়ে গেলেন, লিখে ফেললেন তিনি। কিন্তু আপনি টেলিভিশনে করে মিস্টার রহিমকে লাগবে, তার কলার ছিলকাটা লাগবে, রাস্তায় পড়ে যাওয়া শ্যুট করতে হবে, তারপরে সেটা এডিট করতে হবে, সাউন্ড মিউজিক দিয়ে আপনাকে উপস্থাপন করতে হবে। তখন সেই জন্য কম ক্রিয়েটিভ লোকরা টেলিভিশনের দিকে যেতেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এখন সেই গ্যাপটা দূর হয়ে গেছে, প্রচুর ক্রিয়েটিভ ছেলেপেলে এখানে কাজ করে। কেউ যদি একটু অর্গানাইজ করে তাদেরকে শুধু ওই কাজটাকে যেটা ভালো লাগে তাকে সেই কাজের জন্য বাছাই করে কাজটা দিয়ে দিতে পারে, নিঃসন্দেহে আমাদের প্রযোজকরা, ছেলেমেয়েরা অনেক মেধাবী, অনেক ভালো করবে। ভেরি গুড। আমি তোমাকে অনেকদিন পরে নিশ্চয়ই, মানে আমি তো প্রথম পেলাম জীবনে স্ক্রিনের এইভাবে করে তোমার অনুষ্ঠানে করেছি, কিন্তু আজকে আমি বলতে চাই যে তোমার এই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে তোমাকে নিয়ে গর্ববোধ করি যে না, শামীমকে চিনি, শামীম আমাদের ধন্যবাদ, আমি খুবই ভালো লাগছে আমাদের নাট্যগুলোর মধ্যে এরকম। ধন্যবাদ। তো সেইখানটায় যে আমি যদি 4 জন মানুষ, বাবা মা ছাড়া এবং স্ত্রী ছাড়া, যে 4 জন মানুষের সঙ্গে মিশেছে, তার থেকে আমি 4 জনকে তোমার কিছু বলতে ইচ্ছে করে আজকে, যে তাদেরকে তুমি কিছু একটা জানাতে চাও, বলতে চাও, তুমি বলতে পারো। 4 জন মানুষকে আমার তো বলার জন্য অনেক মানুষ, আমার অনেক কৃতজ্ঞতা সবার প্রতি। আমি সবাইকে খুব মিস করি। ফলে আমি আমার সব বন্ধুদেরকে বলতে চাই যে তাদেরকে আমি খুবই মিস করি। এটা বাংলাদেশের বন্ধুরা, আমাদের সাংবাদিক বন্ধুরা, আমি আলাদা করে নাম বলতে চাই না, তাদেরকে খুবই মিস করি। তাদের সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে, ফলে সেটা খুব মিস করি। বাংলাদেশে গেলে আসলে ওই জায়গাগুলোতে যে ওই মানুষগুলোকে খোঁজ করি, তাদের সঙ্গে একটু দেখা করে আসি, এটা খুব ভালো লাগে। আর যেটা আমার বলা, ধরেন আসলে টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা দেখি হুজুগে কাজ হচ্ছে, কেউ একটা কিছু করলো, বাকিরা সব এটাই করতে শুরু করে। হ্যাঁ, তো এইটা একটু টাফ। অনেক ধন্যবাদ। আমি তোমাকে পেয়ে অনেক ভালো লাগলো। আমরা ম্যানহাটনের স্টোরি থেকে দর্শক, আমরা আপনাদেরকে সাথে ছিলাম শামীম শাহেদকে নিয়ে। শামীম শাহেদ প্রবাসে আমেরিকাতে আমাদের বাঙালি সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের জন্য কাজ করছে, যারা প্রবাস জীবনের সংকটে পড়েন, বিভিন্ন রকম আইনের ঝামেলায় বা যে কোনো ঝামেলায়। আমার শামীমের সঙ্গে শুধু আইনের ঝামেলা নেই, যে কোনো ঝামেলা নিয়ে কথা বলা যায়। অনেক মানবিক মানুষ শামীম,
অনেক ভালো মানুষ আর সাদা মনের মানুষ। সো শামীম, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই। ধন্যবাদ সাচ্চু ভাই, আপনি আমাদের বড় ভাই, আমরা আপনাকে অনুসরণ করি, আপনি আমার প্রিয় মানুষদের একজন। ধন্যবাদ। থ্যাংক ইউ। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।